Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প গন্ধটা খুব সন্দেহজনক। রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু হচ্ছে গল্প গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ বছর 50 আগেকার কথা। আমার মা তখনও ছোট্ট ইজের পরা খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দোমোহনীতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো। কখনো এক নাগাড়ে 3-4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। দিদিমা এই মোট 9 জন ছেলেমেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতে দোমোহনী জায়গাটা ভারী সুন্দর আর নির্জন। বেঁটে বেঁটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গলও ছিল। লোকজন বেশি নয়। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার, আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধপাকা কোয়ার্টার। একটা স্কুলও ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউট ছিল, সেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতেও আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুইভাতিতেও যেতে হতো। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহনী। দোমোহনীতে যাওয়ার পরই সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিচ্ছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুজ্জে। কেন? লোকজন সব বাজিয়ে নেবেন। হুটহাট যাকে তাকে একদম ঘরে ধরে ঢুকতে দেবেন না। আচ্ছা। কিংবা একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন, বুঝবেন সবই আস্তে আস্তে। চোখ কান নাক সব একটু খোলা রাখবেন, কিন্তু ছেলে পুলেদের সামলেও রাখবেন। এখানে যারা সব আছে তারা ভালো নয়। দিদিমা তো ভয় খেয়ে গেলেন। ভয় খেয়ে জিজ্ঞেস করলেন, কাদের কথা বলছেন দিদি? পালিত গিন্নি বললেন, সে আছে, বুঝবেন খন। তারপর থেকেই দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো।
তার ভাসুরপোর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। তা 1 মাসের ছুটি নিয়ে চলে গেল সুখিয়া। দিদিমা তো নতুন ঝি খুঁজছেন, তা হঠাৎ করে পরদিন সকালেই একটি আধা বয়সী বউ এসে বলল, ঝি রাখবেন? দিদিমা দোনমনো করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলেও ভোলায়। দিন 2 পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, দিদি, নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই 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 দেখি তাকে। ও মা! দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে কমলা কোথায় হাওয়া হয়ে গিয়েছে। অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হাসি হেসে বললেন, ওদের এইরকমই ধারা দিদি। আচ্ছা, ঝিটার নাম কি বলুন তো? কমলা? চিনি তো, হালদার বাড়িতেও ওকে রেখেছিল। আচ্ছা, কি কি ব্যাপারটা কি বলুন তো? সব কি আর খুলে বলা যায় দিদি? এখানে এই হচ্ছে ধারা। কোনটা যে মানুষ আর কোনটা যে মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন দিদি। এই বলে চলে গেলেন পালিত গিন্নি। আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, এই তুমি কোথায় গিয়েছিলে গো? কমলা মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। যা হোক, কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে গেছেন। নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন। হঠাৎ শব্দ করে গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়, এতে আশ্চর্যের কিছু নেই। স্টেশনের পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে, সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশা হতো। সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই, আর নড়ে না। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় ষাট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্রও চুরি করে। তাই তিনি ব্যাপারটা সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাতবাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম মাথায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখলেন লাল সিগন্যাল এর মধ্যেই সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গামছা পেতে শুয়ে অঘোরে ঘুমাচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ নাগাড়ে ডিউটি দিয়েছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলা ঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল, গাড়িও ক্যাঁচ কঁচ করে চলতে শুরু করল।
তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবেই ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। আর একবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহনীতে এসে পৌঁছলেন। তিনি এলেবেলে খেলাই দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দোমোহনীর মতো জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য তো স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন, হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি নিয়ে। বলছিলেন, ম্যাজিক মানে হচ্ছে হাতের কৌশল, মন্ত্র তন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে কিন্তু চুপ করে থাকবেন। কেউ যেন একদম টর্চের আলো স্টেজে ফেলবেন না, এটা কিন্তু মনে রাখবেন আপনারা, নইলে কিন্তু খেলা একদম মাটি হয়ে যাবে। এইসব বলছেন, ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল, তারপর আবার আস্তে আস্তে ফিরে এলো ম্যাজিশিয়ানের হাতে। কি কাণ্ড হচ্ছে! প্রথমেই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা, ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। আপনারা যা কিছু লিখতে পারেন, কিন্তু আশ্চর্য, বলে দেবো আপনাদের। প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ঠেলছেন, ও তাকে ঠেলছেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার লেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক নই, আপনারা আসুন। এই সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের উপরে রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল। কি কাণ্ড রে বাবা! এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে? কি হয়েছে? তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। কি কাণ্ড! পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয়। কি হচ্ছে আমার সাথে? দর্শকরা তো উঠে দাঁড়িয়ে সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4-5-7 গ্লাস জল খেয়ে যেতে লাগলেন স্টেজে দাঁড়িয়েই। তবু হাঁ করলেই আগুনের হলকা বেরোতে থাকে। কাণ্ড! আমার মুখ থেকে রক্ত! কি অবস্থা! তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর উঠেছিলেন আমার মামা বাড়িতে। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা। হ্যাঁ, অতি আশ্চর্য খেলা। আমিও এরকম আগে দেখিনি। এ তো আপনি দেখালেন মশাই।
তা বটে তা বটে তা বটে, আমি তো দেখালাম। আশ্চর্য। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহনীতে। বাসায় পা দিয়েই বললেন, রে, তোদের ঘর ধরে একটা আস্তে গন্ধ কেন রে? গন্ধ? গন্ধ? ওই আমরা তো পাচ্ছি না। না না না, আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক। মাথা নেড়ে বললেন, আলবাত আস্তে গন্ধ। শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম। পুরো এলাকাতেই যেন আস্তে আস্তে গন্ধ একটা। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব তো ভালো কথা নয়। গন্ধটা খুব সন্দেহজনক। সেদিন বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা তো আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে বলো তো? এসব কি কথা বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধেটা কি? হরি, তুমি বুঝি জানো না? তাই বলি। তা বলি বাছা, দোমোহানির সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব, বুঝলে না? ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে। বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। কারা? বুঝবে বাপু, বুঝবে রোশো। এই বলে সমাদ্দারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়। দোমোহনীতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজার, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতেই চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত, কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলে ঠিক লোক কিন্তু জুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখছিলেন, সেটা শেষ করেই হাঁক দিলেন, ওরে কে আছিস? বলা মাত্রই একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা এটা ডাকে দিয়ায়। দাদামশাই একবার জিজ্ঞেস করলেন, কি লোকটাকে নতুন রেখেছেন নাকি? সমাদ্দার মাথা নেড়ে বলেন, আরে না 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 না, এই ভাই ফরমাস খেটে দিয়ে যায়, এই আর কি। খুব ভালো, ওরা ডাকলেই আসে। লোক টোক নয়, ওরা ওরাই। তো তাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেঁটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজদৌল্লা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক। কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল। লেপচাপা হয়ে কোঁ কোঁ করছেন। নাটক তো প্রায় শিখেই ওঠে। কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একেবারে ধর্মদাস মাস্টার মশাই যেন গোঁফ কামিয়ে
আগা গোড়া নিখুঁত অভিনয় করে গেলেন। কেউ কিচ্ছু টের পেল না। কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানত সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন। বললেন, দেখলেন দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটুও কেউ খোনা শুরু টের পায়নি। মশাই, রহস্যটা একটু খুলে বলবেন? সবই তো বোঝেন মশাই। একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে, কি বুঝলেন, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়। কথাটা খেয়াল রাখবেন। ঠিক আছে। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো। মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা তো নাবালক নাবালিকা। মায়ের আমার বড্ড লুডো খেলার নেশা ছিল। তা মা আর মাসি রোজ দুপুরে লুডো পেড়ে বসত, তারপর ডাক দিত, আইরে। অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজ মামা যেত বল খেলতে। দুটো দলে প্রায়ই ছেলে কম পড়ত। ছোট জায়গা তো, বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা হাঁক দিত, কিরে এই, আরে কে খেলবি আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো। মামাদের বয়সী সব ছেলে, খুব খেলা জমিয়ে দিত। চ চ চ একসাথে খেলি, চ চ। এই খেলা নিয়েই আর এক কাণ্ড হলো একবার। দমোহনীর ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার সব খেলোয়াড় এসেছে। দমোহনীর বাঙালি টিম জুত করতে পারছে না। হঠাৎ দমোহনীর টিম খুব ভালো খেলা শুরু করলো। 2 গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে। এমনি সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, ওরা 12 জন খেলেছে। রেফারি গুনে দেখলেন না, 11 জনই। ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দমোহনীর ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দমোহনীর ক্যাপ্টেন বুক ফুলিয়ে বললে, আরে না না, গুনে দেখুন। দেখছি দেখছি। রেফারি গুনে দেখে আহাম্মক 11 জনই। দমোহনীর টিম আরও 3টে গোল দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, There are at least 10 extra men in this team. Yes, absolutely correct. Yes, yes. দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় 11 জন, কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি এবার দমোহনীর টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, Listen, listen. শেষ 3টে গোল যারা করেছে তারা কোথায় গেল? তাদের তো দেখছি না। একটা কালো ঠেঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, Absolutely. আর একটা ষাঁড়ের মতো, তারা কই? তারা কই? কোথায় গেল? দমোহনীর ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইল, তাতে রেফারি রেগে আরও টং। চা বাগানের টিমও ভেবাচাকা খেয়ে চুপসে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার আবার সেই গন্ধ। এখানে একটা রহস্য আছে, বুঝলে বুঝলে সমাদার। বেটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে আর কি। কি কাদের কথা বলছো? সমাদদার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
গন্ধটা খুব সন্দেহজনক। হ্যাঁ, দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর মাঝে মাঝেই বলতেন, না না, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বোমা, বাবা বলুন। এসব কি দেখছি তোমাদের এখানে? কি বলুন তো? আরে হুডু বলতেই সব মানুষজন এসে পড়ে কোত্থেকে, আবার হুশ করে মিলিয়ে যায়। কি বলছেন? কাল মাঝরাতে উঠে হ্যাঁ। একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো। আচ্ছা। উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই, অমনি একটা কে যেন বলে উঠলো, এই যে বাবা মশাই, তামাক সেটি দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুকোয়ে বসিয়ে দিয়ে গেল। আরে আরে এরা সব কারা? হ্যাঁ, কি বলি বলুন তো? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করেই থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। আমার মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তাঘাটে লোকজন বা কারো সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্নও করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রোসো বাবু রোসো, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ শুকি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুঁকতেন, নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন। তার দোষ দেওয়া যায় না। সেই সময়ে দোমোহনীতে রাস্তার ঘাটে বা হাটে বাজারে যে সমস্ত মানুষ দেখা যেত তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়, তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না। সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দোমোহনীতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না, ওই বয়সে ভূতের ভয় কারই না থাকে। তার কিছু বেশিই ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতে হলেই তার সঙ্গে কাউকে না কাউকে যেতে হতো। দোমোহনীতে আসার অনেক পরেও সেই অভ্যাস যায়নি। একদিন সন্ধ্যাবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা, বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুম যাওয়ার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস? কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো। দাঁড়াবো কেন? তোমার কিসের ভয়? ফ্যাচ করিস না তো, দাঁড়াতে বলছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমে কাজ সেরে এলে ছেলেটা জিজ্ঞেস করলে, কিসের ভয় বললে না? ভূতের। ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, শুধু ফাজিল হয়েছে এরা, একেবারে একদম ফাজিল। তা এই রকমই সব হতো দোমোহনীতে। কেউ গা করত না, কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুঁকতেন, লোকের গা শুঁকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালুই, তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। তো একটা মাছ মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছে। দেখো 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 দেখো, ধরলেই কাঁটা দেয় যদি। এমন সময়ে একটা লোক খুব সহৃদয়ভাবে এসে
মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুঁকেই বললেন, এ তো ভালো কথা নয়, ভালো কথা নয়, গন্ধটা খুবই সন্দেহজনক। তুমি তুমি কে? হ্যাঁ, কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু একটুও ঘাবড়ালো না। হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুঁকে সেও বললে, এ তো ভালো কথা না, ভালো কথা না, গন্ধটা বেশ সন্দেহজনক। আরে না 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 না, আপনি কে বলুন তো? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না। একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই, আসলে ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা শুঁকে ওই কথা বলে গেছে, ভাবা যায়? শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্প গন্ধটা খুব সন্দেহজনক। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন ম্যাজিশিয়ান, স্টোর কিপার, সমাদদার, ক্যাপ্টেন, বড় মামা এবং গ্রামের লোক সুদীপ্ত, দাদামশাইয়ের বাবা এবং রেফারি সঞ্জয়, পালিত গিন্নি দিদিমা কমলা এবং সমাদদারের মা সুমিতা, সূত্রধর দাদামশাই এবং ছেলেটা অরূপ। এই গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।